স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা WBH এর যে 3 নম্বর সেটটা রয়েছে সেই 3 নম্বর সেটের সম্পূর্ণ 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা জানো আমরা ভিডিওতে পুরো পেপারটাই সলভ করাই, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা খুব বড় হয়ে যায়। তার জন্য আমরা MCQ এবং যে 2 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটা ভিডিওতে করব, এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমরা বড় কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলছে দেখো। দেখো একের দাগের আই, ঠিক আছে। তাহলে আমাদের WBH সেট 3 এর একের দাগের ফার্স্টের যে MCQটা আছে সেটা একবার দেখো কি বলছে। যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় তলের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ ছিদ্র করা হয়। এখন গোলকটিতে কিউ আধান দেওয়া হলে গোলকটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তার মানে আমার ছবিটা কেমন হবে দেখো, ছবিটা হচ্ছে আমার হবে যে আমার কাছে গোলাকার একটা কি রয়েছে, গোলাকার একটা হচ্ছে গোলক রয়েছে, পরিবাহী ধাতব গোলক পরিবাহী রয়েছে। ঠিক আছে, এবারে কি বলছে এর ব্যাসার্ধ কত না আর মনে করলাম, এর ব্যাসার্ধ কত না আর ব্যাসার্ধ মনে করলাম। এবারে মনে করছি এরকম একটা জায়গায় একটা ছিদ্র রয়েছে, কি রয়েছে এখানে একটা ছিদ্র রয়েছে। ঠিক আছে, আর এর ওপরে কিউ আধান রয়েছে। ঠিক আছে, কত আধান রয়েছে, কিউ আধান রয়েছে। এবারে দেখো আমি যদি মনে করি যে এর আধান ঘনত্ব কত হবে, না দেখো এর আধান ঘনত্ব, ঠিক আছে, এর আধান ঘনত্ব তোমার যদি আমি সিগমা ধরে নিই তাহলে সিগমা সমান কত হবে না কিউ বাই, মানে আধান ঘনত্ব সমান কী হয়, মানে হচ্ছে মোট যে চার্জটা রয়েছে সেই আধানটা ডিভাইডেড বাই এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেহেতু এটা গোলক যার ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলে কত ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার, তাহলে কিউ বাই 4 পাই কত হয়ে যাবে আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা, মনে করলাম যে এখানে একটা ক্ষুদ্র, এর গাউসীয় তল যদি কল্পনা করি, ক্ষুদ্র একটা তল রয়েছে কত না ডিএস তল রয়েছে। তাহলে তোমার মোট যে আধানটা হয়ে যাবে সেই আধানটা কত হবে না, আধান সমান কিউ সমান হচ্ছে ক্যাপিটাল কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু ডিএস হয়ে যাবে, সিগমা ডট ডিএস হয়ে গেল। তাহলে এবারে এখান থেকে যে ফ্লাক্সটা বেরোবে সেই ফ্লাক্সের পরিমাণটা কত সেটা আবার দেখা যাক। দেখো ফ্লাক্স কত হবে না, ফ্লাক্স ইজিক্যাল টু হচ্ছে ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। ঠিক আছে, কত হবে ই ডট ডিএস। ঠিক আছে, ই ডট ডিএস সমান দেখো কিসের সূত্র হবে, ই ডট ডিএস ইজিক্যাল টু কত হয়, কিউ বাই হচ্ছে এপসিলং হয়, কিউ বাই এপসিলং নট হয়। ঠিক আছে, এবারে দেখো এই যে কিউ এর ভ্যালুটা বেরিয়েছিল সিগমা ডট ডিএস, সেটা এবার এখানে বসিয়ে দেবো। তাহলে ই ডট ডিএস ইজিক্যাল টু কত বেরোবে, সিগমা ডট ডিএস বাই এপসিলং নট। এবার দেখতে পাচ্ছ ডিএস ডিএস ক্যান্সেল হবে, তাহলে ই সমান কত বেরোবে, ই সমান হচ্ছে সিগমা বাই এপসিলং নট। এবারে দেখো এখানে ছিদ্র আছে, তো ছিদ্র থাকার জন্য এখানে ঘটনাটা কি ঘটবে যে একটা উপরের দিকে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, মনে করলাম ই ড্যাশ। সিমিলারলি তার অপোজিটে নিচের দিকেও একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে ই ড্যাশ। আর এই দুটো মিলে এই যে তড়িৎ ক্ষেত্রের সুপারপজিশন হয়ে একটা তড়িৎ ক্ষেত্র সম্পূর্ণভাবে উপরের দিকে ই কাজ করবে মনে করলাম। তার মানে এই যে ই ড্যাশ আর ই ড্যাশের ভ্যালু কিন্তু সেম হবে, কিন্তু তারা কেবলমাত্র অপোজিট ডাইরেকশানে থাকবে। তাহলে দুটো ই ড্যাশ মিলে আমার তড়িৎ ক্ষেত্র ই তৈরি করবে। ঠিক আছে, তার মানে দেখো ই ড্যাশ প্লাস ই ড্যাশ সমান কত হবে, 2 ই হয়ে যাবে, শুধু ই হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 2 ই ড্যাশ সমান কত বেরোবে, ই। তাহলে ই ড্যাশ সমান কত বেরোবে না ই বাই 2। এবার ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু দেখো সিগমা বাই এপসিলং নট, তাহলে সিগমা বাই এপসিলং নট বাই কত হবে 2। এখান থেকে আমি কি পাবো, সিগমা বাই 2 এপসিলং নট। এবারে দেখো সিগমা সমান আমরা কি জানি কিউ বাই 4 পাই আর স্কোয়ার, তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কিউ বাই 2 এপসিলং নট ইন্টু কত হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে গুণ করে ফেললে অ্যান্সার কত হয়ে যাবে, কিউ বাই 8 পাই এপসিলং নট আর এর স্কোয়ার। দেখো কোন অপশানটাতে রয়েছে, কিউ বাই 8 পাই এপসিলং নট আর এর স্কোয়ার হলো, কোন অপশানটাতে রয়েছে দেখো, এটা রয়েছে অপশান নম্বর হচ্ছে সিতে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে অপশান নম্বর সি হয়ে যাবে কি সঠিক উত্তর, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 2 দাগের কোশ্চেনে। ঠিক আছে, চলে আসছি আমরা MCQর হচ্ছে 2 দাগের কোশ্চেন। ঠিক আছে, তো দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, 2 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে আছে, দ্বিমেরুকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য ডব্লু হলে 90 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে, দ্বিমেরুকে 60 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য হয় না ডাব্লু কৃতকার্য হয়, তাহলে 90 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে সেটা তোমাকে ডাব্লুর রেসপেক্টে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো কৃতকার্য কত হয়, কৃতকার্যের যে ফর্মুলা হয় ডব্লু সমান
পিই ওয়ান মাইনাস কত হয় কস থিটা, ঠিক আছে। এবারে দেখো প্রথম ক্ষেত্রে তোমাকে কত বলছে, প্রথম ক্ষেত্রে দেখো তোমাকে বলছে 60 ডিগ্রি ঘোরানোর জন্য ডব্লিউ কৃতকার্য হয়েছে, তাহলে থিটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখো পিই ইন্টু ওয়ান মাইনাস কত হবে কস 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো পিই ওয়ান মাইনাস কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, কস 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ হয়, ঠিক আছে। তাহলে 1/2, তাহলে 1 থেকে 1/2 বাদ গেলে হাফ হবে, তার মানে হাফ অফ পিই বেরিয়ে গেল ডব্লুর মানটা। এবারে দেখো তারপরে কি বলছে যে 90 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রির জন্য কৃতকার্য মনে করলাম ডব্লু ড্যাশ, তাহলে ডব্লু ড্যাশ সমান পিই ওয়ান মাইনাস কী হবে কস থিটা, তার মানে পিই ওয়ান মাইনাস কস কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো পিই ওয়ান মাইনাস কস 90 ভ্যালু কত হয় 0, তাহলে 1 মাইনাস 0, তার মানে পিই বেরোলো। দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে 2 গুণিতক হাফ অফ পি লেখা যেতে পারে, আর হাফ অফ পি মানে কি, হাফ অফ পি মানে হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তার মানে কি 2W, তাহলে অ্যান্সার তোমার কত হয়ে যাবে 2W। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, দেখো সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি, 2W হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে দ্বিতীয়টার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। চলে আসছি আমরা দেখো 3-এর দাগের এমসিকিউতে, ঠিক আছে। 3-এর দাগের এমসিকিউ কী বলছে দেখা যাক। 3-এর দাগের এমসিকিউ বলছে দেখো দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত হবে কত হবে বের করতে বলছে। তাহলে তামার তারের ব্যাসের অনুপাত কত দেওয়া আছে 1:4, ঠিক আছে। তাহলে মনে করলাম আমি যে প্রথমটার ব্যাস অনুপাত হচ্ছে দ্বিতীয়টার ব্যাস সমান কত না 1:4 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি না, আই সমান এন ই এ ইন্টু হচ্ছে ভিডি, যেখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভিডিটা হচ্ছে বিচলন বেগ, ঠিক আছে। তাহলে আমাকে বিচলন বেগ বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো ভিডি সমান কত পাবো না I/N/E ইন্টু এ। এবার দেখো তড়িৎ প্রবাহ মাত্রার একটা ফিক্সড মানের হবে, তার মানে এটা একটা কনস্ট্যান্টের মতো আচরণ করবে, আর এন আর ই তো কনস্ট্যান্ট, তার মানে কার উপরে ডিপেন্ড করবে ক্ষেত্রফলের উপরে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ভিডি প্রপোর্শনাল টু 1/a, ঠিক আছে, ভিডি প্রপোর্শনাল টু 1/a। তাহলে দেখো যদি আমি বলি যে প্রথমটার ক্ষেত্রে বিচলন বেগ ভিডি আর দ্বিতীয়টার ক্ষেত্রে বিচলন বেগ হচ্ছে ভিডি ড্যাশ, তাহলে অনুপাত কত হবে না, অনুপাত হচ্ছে 1/a হচ্ছে 1/a ড্যাশ হবে, ঠিক আছে, কারণ 1/a এর সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তার মানে দেখো 1/a মানে কোনটা, এই প্রথমটা। এবারে দেখো আমরা যদি কোনো হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে চাই, তার সূত্র কী হয় পাই আর এর স্কোয়ার। এবার আরটা কি ব্যাসার্ধ, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তুমি এটাকে হাফও করতে পারো নাও করতে পারো, কারণ অনুপাতে দেওয়া আছে মানে কোনো প্রবলেম হবে না, আমি 1/4ই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 1 স্কোয়ার মানে শুধু পাই থাকলো, ডিভাইডেড বাই 1/পাই ইন্টু কত হবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কি আসছে আমার না 1/পাই গুণিতক হচ্ছে 16 পাই ওপরে যাবে, বাই হচ্ছে 1 হবে, তাহলে পাই পাই ক্যান্সেল আউট হলো, তাহলে 16/1, তার মানে কত 16:2 হচ্ছে 1, আমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে বিচলন বেগের অনুপাত কত হবে না হচ্ছে 16:1। কোন অপশানে রয়েছে দেখো অপশান নম্বর রয়েছে এ, ঠিক আছে। তাহলে 3-এর দাগেরটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসবো দেখো আমরা 4-এর দাগের এমসিকিউতে, আইভি 4-এর দাগের এমসিকিউ কি বলছে দেখা যাক। 4-এর দাগের এমসিকিউ কি বলছে দেখো, 4-এর দাগের এমসিকিউ বলছে যে হ্যাঁ 4-এর দাগের এমসিকিউ কী বলছে দেখো, বলছে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল এফ, ঠিক আছে, যদি প্রতিটি তারের মধ্যে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তবে ক্রিয়াশীল বল কত হবে, ঠিক আছে। তাহলে দুটো সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে কত বল কাজ করছে, এফ বল কাজ করছে, যদি প্রতিটি তারের মধ্যে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তাহলে তার ক্রিয়াশীল বল কত গুণ হবে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবারে দেখো আমি যদি বলি এখানে যে সমান্তরাল তারের ক্ষেত্রে ব্যাপারটা কী হয় দেখো, মনে করো এরকম দুটো সমান্তরাল তার আছে, ঠিক আছে, প্রথমটা থেকে এদিকে তড়িৎ প্রবাহ চলছে, দ্বিতীয়টা থেকে ওইদিকে তড়িৎ প্রবাহ চলছে। তাহলে এক্ষেত্রে আমার যে হচ্ছে B1-এর অভিমুখটা কাজ করবে এই বিন্দুতে যদি আমি মনে করি, তাহলে B1টা কাজ করে আমার এদিক বরাবর, B1 কাজ করে প্রত্যেকটা ভেতর দিয়ে আই প্রবাহ মাত্রা চলছে, তার জন্য F1টা হচ্ছে এদিক বরাবর কাজ করে। সিমিলারলি এখান থেকে B2টা কাজ করবে উপরের দিকে, B2 কাজ করে, আর এইদিকে হচ্ছে F2 কাজ করে। এবারে দুটো একই দিকে বলে এদের মধ্যে আকর্ষণ হচ্ছে, দুটো বিপরীত দিকে হলে পরস্পরের মধ্যে কিন্তু বিকর্ষণ হতো, ঠিক আছে। যাই হোক, এবারে এই যে
প্রথম বিন্দুটার জন্য, ঠিক আছে, প্রথম বিন্দুটার জন্য দ্বিতীয় বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা তৈরি হবে তার ভ্যালু কত হয় না B2 সমান হয় μ0/4 ইন্টু 2, ধরো মনে করলাম এটা I1 এটা I2, ঠিক আছে, এটা I1 এটা I2, তাহলে 2I1 বাই কত হবে R, আরটা কি না এদের দুজনের মধ্যেকার দূরত্ব হচ্ছে মনে করলাম আমি R, তাহলে 2I1/R, তাহলে F2 সমান কত বেরোবে না μ0/4 ইন্টু 2I1I2 বাই কত বেরোবে R বেরোবে। সিমিলারলি এর জন্য যদি আমি F1 বের করি, F1 এর ভ্যালু কত আসবে না μ0/4 ইন্টু 2I1I2 বাই কত আসবে R আসবে। এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে প্রবাহ, এবারে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে F1 বলো F2 বলো দুজনের ভ্যালু সমান এবং দুটোই দেখো I1I2-র সঙ্গে কি সমানুপাতিক, তার মানে F প্রপোর্শনালটা আমি কি লিখতে পারি I1I2। এবারে উভয়ের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে, মানে যেটা I1 ছিল সেটা এখন 2I1 হয়ে গেছে, যেটা I2 ছিল সেটা এখন 2I2 হয়ে গেছে। তাহলে দেখো F প্রপোর্শনাল টু I1 এর জায়গায় এখন 2I1, তাহলে 2I1 ইন্টু কত হবে 2I2, তার মানে দেখো F প্রপোর্শনাল টু কত হবে 4I1I2 হয়ে যাবে। তার মানে আগে যে হচ্ছে বলটা ছিল তার কত গুণ হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে, তার মানে 4F ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে কোন কত অপশানে রয়েছে দেখো 4F দেখো রয়েছে তোমার অপশান নম্বর বিতে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা 4-এর দাগের অপশান হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসবো আমরা 5-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা 5-এর দাগের কোশ্চেনে। দেখো ভি এর কোশ্চেন, ঠিক আছে, 5-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে যে একটি চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক সমকোণে আছে, আপাত বিনতি কোণ হলো, কোনটা হবে বের করতে বলছে। তাহলে চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক সমকোণে রয়েছে, চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক কিসে রয়েছে সমকোণে কিন্তু রয়েছে চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতি সূচক। ঠিক আছে, তার মানে কি ঘটনাটা ঘটছে দেখো সরি, ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এই মনে করো আমার ভৌগোলিক মধ্যতল, ঠিক আছে, এই হচ্ছে আমার কি ভৌগোলিক মধ্যতল। ঠিক আছে, তার মানে এই বরাবর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি কাজ করছে, ঠিক আছে, আর এই দিক বরাবর আমি মনে করলাম যে আমার চৌম্বক মধ্যতল রয়েছে। ঠিক আছে, এই দিক বরাবর কি রয়েছে চৌম্বক মধ্যতল রয়েছে, মাঝখানের অ্যাঙ্গেল কত না আলফা। তাহলে এই দিক বরাবর এই যে অ্যাকচুয়ালি এই বরাবর হচ্ছে বি কাজ করছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বিভি, এটা কি বিভি। ঠিক আছে, আর এই দিক বরাবর কে কাজ করবে এই দিক বরাবর, তাহলে বিএইচ কাজ করবে। বিভি হচ্ছে তোমার হচ্ছে উলম্ব উপাংশ, বিএইচ হচ্ছে অনুভূমিক উপাংশ। আর তাহলে এই বরাবর চৌম্বক ক্ষেত্র কত কাজ করবেন, যেহেতু আলফা যোগ হয়ে আছে তার মানে এটা কত হয়ে যাবে বিএইচ কস আলফা কাজ করবে, বিএইচ কস আলফা কাজ করবে। এবারে নর্মাল চিত্রটা আমি ভালোভাবে আঁকি, তাহলে চিত্রটা কেমনভাবে দাঁড়াবে না বিএইচ কস আলফা এদিক বরাবর কাজ করছে, নিচের দিকে একদম বিভি কাজ করছে, মধ্যেকার অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, আর মাঝখান থেকে এই যে হচ্ছে বি কাজ করছে, এই যে বিটা যার মাঝখানের অ্যাঙ্গেল আমি মনে করলাম ফাই মনে করলাম। ঠিক আছে, কত মনে করলাম ফাই। ঠিক আছে, এবারে দেখো আমরা কি জানি না আমরা জানি যে ফাই সমান কত হয়, ফাই সমান হয় ট্যান ইনভার্স বিভি বাই কত হবে বিএইচ কস আলফা, তাহলে বিএইচ কস আলফা। ঠিক আছে, আবার দেখো আমরা পড়ে এসেছি যে ট্যান থিটা সমান কত হয়, ট্যান থিটা সমান হয় বিভি বাই হচ্ছে বিএইচ। ঠিক আছে, এখান থেকে দেখো বিভি সমান কত বেরোবে কণাকণি গুণ হবে, তার মানে বিএইচ ট্যান থিটা বেরোবে, বিএইচ কত বেরোবে ট্যান থিটা বেরোবে। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো ফাই সমান ট্যান ইনভার্স বিভির জায়গায় কত বসাবো বিএইচ ট্যান থিটা, তাহলে বিএইচ ট্যান থিটা ডিভাইডেড বাই কত আছে না বিএইচ কস আলফা, তাহলে লিখে ফেলবো বিএইচ কস আলফা। ঠিক আছে, বিএইচ কত কস আলফা। তাহলে দেখো এটা আমার কি আসছে না বিএইচ ক্যান্সেল আউট হবে, এখান থেকে কি বেরোবে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই হচ্ছে কস আলফা বেরোবে। এবার আমার এই কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, কোশ্চেনে আমার কী দেওয়া ছিল সেটা একবার বলি তোমাদেরকে। ঠিক আছে, কোশ্চেনে আমার দেওয়া ছিল কি না হচ্ছে চৌম্বক মধ্যতল। ঠিক আছে, কোশ্চেনে দেখো দেওয়া ছিল কি কোশ্চেনে দেওয়া ছিল দেখো যে কোশ্চেনে দেওয়া ছিল দেখো যে চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতিসূচক সমকোণে রয়েছে, চৌম্বক মধ্যতলের সঙ্গে বিনতিসূচক সমকোণে রয়েছে মানে এখানে আলফার মানটা বলছে, আলফার মানটা কত ডিগ্রি বলে দিয়েছে না আলফার মানটা আমাকে 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো ফাই সমান কত বেরোবে সরি আলফার মান হচ্ছে আমার কত না 90 ডিগ্রি। ঠিক আছে,
আলফার মান যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ফাই সমান দেখো ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স কত হয়ে যাবে, ট্যান ইনভার্স হচ্ছে আলফা হয়ে যাবে, ঠিক আছে, ট্যান ইনভার্স আলফা, তার মানে কত ডিগ্রি, ট্যান ইনভার্স আলফা। এবার দেখো ট্যান ইনভার্স আলফার মান কত ডিগ্রি, না 90 ডিগ্রি, ঠিক আছে, আলফার মান কত ডিগ্রি, আচ্ছা সরি, ট্যান ইনভার্স কত বেরোলো, ট্যান থিটা বাই কস আলফা বেরোলো, ঠিক আছে। দেখো এখানে একটা মিস্টেক হয়েছে কি, যে এখানে আমাকে ভ্যালুটা বসিয়ে নিতে হতো, ঠিক আছে, যাই হোক ভ্যালুটা আমি বসিয়ে নিই। দেখো ট্যান ইনভার্স আলফার মান 90 ডিগ্রি বলেছে, আলফার মান 90 ডিগ্রি বসাও, তাহলে কত আসবে, না ট্যান থিটা বাই কত আসবে, কস 90 ডিগ্রি, ঠিক আছে, কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0, তাহলে ট্যান থিটা বাই 0 মানে কি ইনফাইনাইট হবে, তাহলে ট্যান ইনভার্স ইনফাইনাইট, তার মানে কত হচ্ছে, ইনফাইনাইটের মান মানে ট্যান কত ট্যান কত ডিগ্রি মান হচ্ছে ইনফাইনাইট হয় বা অসংজ্ঞাত হয়, না 90 ডিগ্রির মান, তার মানে ফাইর মান কত ডিগ্রি বেরিয়ে গেল, 90 ডিগ্রি, তোমার সঠিক উত্তর কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। কোন অপশানে রয়েছে দেখো, অপশান নম্বর তোমার রয়েছে কততে, না বিতে, ঠিক আছে, তাহলে এটার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর হচ্ছে বি, কত হয়ে যাবে, অপশান নম্বর বি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা 6 দাগের এমসিকিউ, দেখো 6 দাগের এমসিকিউ কি বলছে, 6 দাগের এমসিকিউ বলছে দেখো প্রদত্ত কোণটি চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব নির্দেশ করে, প্রদত্ত কোণটি চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব নির্দেশ করে। দেখো শক্তি ঘনত্বের যে ফর্মুলাটা হয় ইউ সমান হাফ বি স্কোয়ার বাই হচ্ছে মিউ নট হয়, ঠিক আছে, হাফ বি স্কোয়ার বাই মিউ নট। আবার আমরা বি সমান আমরা কি জানি, না মিউ নট ইন্টু এইচ হয়। এবারে কোশ্চেন যদি খেয়াল করো বি আর এইচ দিয়ে দেওয়া আছে, তার মানে মিউ নটটাই ক্যান্সেল করতে হবে, তাহলে মিউ নট সমান কি পাবো, না বি বাই হচ্ছে এইচ পাবো, তার মানে দেখো হাফ বি স্কোয়ার ওপরে থাকলো, মিউ নট মানে বি বাই এইচ, উল্টে গেলে কত হবে, এইচ বাই বি হয়ে যাবে, তার মানে একটা বি ক্যান্সেল হবে, তার মানে হাফ বি এইচ পাবো, ঠিক আছে। কোন অপশানটা দেখো সঠিক উত্তর, দেখো হাফ বি এইচ কোথায় রয়েছে, অপশান নম্বর বিতে রয়েছে, ঠিক আছে, তাহলে বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসছি আমরা 7 দাগের এমসিকিউতে, 7 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 7 দাগের এমসিকিউ বলছে এল ইজিক্যাল টু 2 মিলি হেনরি, ঠিক আছে, এল ইজিক্যাল টু কত বলছে 2 মিলি হেনরি, ঠিক আছে, হেনরি সাবেশাঙ্কের কোনো কুণ্ডলিতে টি সময়ে প্রবাহ মাত্রা আই সমান কত বলছে, না টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, কত সময় পর তড়িৎ চালক বল শূন্য হবে, কত সময় পরে তড়িৎ চালক বল শূন্য হবে সেটা বের করতে দিয়েছে। দেখো এল সমান কত 2 মিলি হেনরি দিয়েছে, তার মানে এটা যদি হেনরিতে নিয়ে যাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হেনরি হয়ে যাবে, ঠিক আছে। এবারে তড়িৎ চালক বল আমরা ই সমান কত জানি, মাইনাস এল ডিআই ডিটি, তার মানে এখানে এই যে আই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে কি টির সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার মানে এখান থেকে দেখো ডিআই ডিটি আমি কত পাবো, ডিআই ডিটি দেখো কী করে পাবো, না ডি ডিটি অফ কত থাকবে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এবারে দেখো প্রথমে আমি ধরো ই টু দি পাওয়ার মাইনাস টিটাকে কনস্ট্যান্ট মেনে নিলাম, তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2t আসবে, তারপরে দেখো টি স্কোয়ারটাকে আমি কনস্ট্যান্ট টার্ম ধরে নিলাম, ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 1, ঠিক আছে, তার মানে এটা আসছে। এখান থেকে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি দুটোতেই রয়েছে, তাহলে কমন নিয়ে নাও, মনে করো মাইনাস সরি টি ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিয়ে নিলাম, তাহলে টি মাইনাস কত থাকবে 2 থাকবে, ঠিক আছে। এবারে দেখো ই সমান মাইনাস এল ডিআইডিটি ছিল, ঠিক আছে, এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস দেখো মাইনাস এলের মান আমার এলটা আমি এলই রেখে দিলাম, ঠিক আছে, এলের মানটা আমি এলই রাখলাম। এবারে দেখো ডিআইডিটি মানে কি, যে হচ্ছে এটাই হচ্ছে ডিআইডিটির ভ্যালু বেরিয়েছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কত থাকবে টি ই টু দি পাওয়ার মাইনাস টি, ব্র্যাকেটের মধ্যে কত টি মাইনাস 2, ঠিক আছে। এবার দেখো এলের মান কত আছে, এলের মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 দেওয়া আছে, বসিয়ে দিতে পারো, এলের ভ্যালু যদিও এখানে কোনো দরকার নেই। এবারে তড়িৎ চালক বল শূন্য হবে বলেছে, তার মানে ইর ভ্যালুটা কত হবে 0 হবে, তার মানে এই পুরো টার্মটা 0 হবে, পুরো টার্মটা 0 করলে দেখো এটা তো গুণ আছে, ওটা উপরে গিয়ে 0 হয়ে যাবে, তার মানে টি মাইনাস টি ইজিক্যাল টু 0 বেরোবে, এখান থেকে টি ইজিক্যাল টু কত বেরোবে 2 বেরোবে, টি ইজিক্যাল টু কত বেরোবে 2 বেরোবে, মানে 2 সেকেন্ড হচ্ছে সঠিক উত্তর, তার মানে অপশান নম্বর বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 7 দাগের কোনটা হয়ে গেল, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 8 দাগের কোশ্চেনে, ঠিক আছে, চলে আসবো আমরা 8 দাগের কোশ্চেন, 8 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 8 দাগের এমসিকিউ বলছে দেখো যে মিউ নট আর হচ্ছে এপসিলন নটের মাত্রীয় সংকেত নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, মিউ নট এপসিলন নট, দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তোমরা পড়েছো আলোর স্পিড সি ইজিক্যাল টু কত হয় √r মিউ নট এপসিলন নট, তাহলে উভয় পাশে যদি আমি বর্গ করে দিই সি স্কোয়ার সমান 1/√r
মিউ নট এপসিলন নট বেরোবে। এখান থেকে দেখো মিউ নট এপসিলন নট সমান 1/c² হবে। এবার সিটা কি, সিটা হচ্ছে আলোর গতিবেগ বা স্পিড অফ লাইট, ঠিক আছে। তাহলে সিটা কি, আলোর গতিবেগ। এবার গতিবেগ মানে তার হচ্ছে যদি আমি মাত্রা বের করি কি বেরোবে না, গতিবেগ সমান দূরত্ব বাই কি হয়, দূরত্ব বাই হচ্ছে সময় হয়। তার মানে L(t⁻⁻1) বেরোবে। এবার যেহেতু স্কোয়ার আছে মাথায়, তার মানে এর মাত্রাটা কত বেরোবে, যদি আমি মিউ নট সরি এপসিলন নটের ডাইমেনশন বের করি, তাহলে 1/L(t⁻⁻1) ছিল, স্কোয়ার আছে মানে L²(t⁻²). এবার যেটা ওপরে ওঠে L⁻² (t⁻² হয়ে যাবে। তার মানে কোন অপশানটা রয়েছে, দেখো অপশান নম্বর হচ্ছে তোমার হচ্ছে ডি রয়েছে, ঠিক আছে, অপশান নম্বর ডি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর হচ্ছে ডি। এটা তোমাদের বইতে মনে হয় যতদূর মনে পড়ছে আমার ভুল উত্তর দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটাতে অপশান নম্বর ডি তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো চলে আসছি আইএক্সের দাগের কোশ্চেনে। দেখো আইএক্সের কোশ্চেন কী বলছে দেখো যে একটি পাত্রের তলায় মুদ্রা রেখে 30 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত জল ঢালা হলো। জলের প্রতিসরাঙ্ক μ=4/3 হলে মুদ্রাটি উঠে আছে বলে মনে হয়, মানে কতটা উঠে আছে সেটা বের করতে বলছে। দেখো এখানে যদি আমরা সেই সরণের সূত্রটা লাগাই আলোর প্রতিসরণের ক্ষেত্রে, সরণ সমান x সমান কি হয় d(1 - 1/μ), যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে গভীরতা। এবার তোমার গভীরতা কত বলছে, দেখো 30 সেন্টিমিটার জল ঢেলেছে, তাই না। দেখো 30 সেন্টিমিটার জল, ডির মান 30 আর মিউর মান কত 4/3। তাহলে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই কত বেরোবে না, 30 × 1 - 1/4/3 আসবে, ঠিক আছে। তার মানে কত আসছে 30 × 1 - 3/4। তার মানে যদি বিয়োগ করি তাহলে 30 গুণিতক কত আসবে, 4 থেকে 3 গেলে 1/4 আসবে, ঠিক আছে। তার মানে 30/4, 30/4 মানে 4 × 7 = 28 আর 20 থাকবে, মানে 7.5 সেন্টিমিটার তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান কোনটা সঠিক উত্তর হবে, অপশান নম্বর হচ্ছে তোমার হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আইএক্সের বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসছি দেখো 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 10 দাগের কোশ্চেন কী বলছে যে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 60 মিটার, ঠিক আছে। চশমা ব্যবহার করলে ওই ন্যূনতম দূরত্ব হয় 12 সেন্টিমিটার, ঠিক আছে। ওই চশমার ক্ষমতা কত, ওই চশমার কী জিজ্ঞেস করেছে, ক্ষমতা জিজ্ঞেস করেছে। দেখো ক্ষমতা যদি আমরা বলি, আমরা ফর্মুলা 1/f সমান কি জানি 1/d - 1/d, ঠিক আছে। যেখানে ডিটা হচ্ছে ত্রুটিযুক্ত চোখের হচ্ছে দর্শনের ন্যূনতম দূরত্ব। এবারে দেখো ভ্যালুগুলো যদি বলি, দেখো একটা দেওয়া আছে কত তোমার, একটা দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, একটা দেওয়া আছে 60 মিটার, ঠিক আছে। ওটা 60 মিটার নয়, ওটা হচ্ছে 60 সেন্টিমিটার হবে, ঠিক আছে। ওকে একটু ভুলভাল দিয়েছে, তাহলে 60 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 60 সেন্টিমিটার যদি আমি ধরে নেই ওখানে, তাহলে আমার দেখো কীভাবে কী হচ্ছে। তাহলে ডির মান কত বলছে 12, আর মানে ত্রুটিযুক্ত চোখের ন্যূনতম দূরত্ব কত বলেছে 60 সেন্টিমিটার বলেছে, আর ডিটটা হচ্ছে 12 সেন্টিমিটার বলেছে, তাহলে 1/60। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি 60 আমার লসাগু হবে 12 × 5 = 60 - 1, তার মানে 4/60, তাই না। কাটাকাটি করলে দেখো কত আসবে 1/15। তার মানে এফের মান কত বেরোবে, 1/f সমান 1/15, এফ সমান কত বেরোবে, এফ সমান হচ্ছে শুধু 15 বেরিয়ে গেল, 15 সেন্টিমিটার। এবারে দেখো পাওয়ার পি সমান আমরা কি জানি না 100/f হয়। তার মানে 100/ কত হবে 15। কাটাকাটি করলে দেখো 5 × 3 = 15, 5 × 20 = 100, তার মানে 20/3 ডায়াপ্টার, এটা প্লাসে আসছে। তার মানে কোনটা সঠিক উত্তর হবে, দেখো সঠিক উত্তর হবে তোমার অপশান নম্বর বি, ঠিক আছে, প্লাস 20/3 ডায়াপ্টার, ঠিক আছে। তাহলে 10 দাগে সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর হচ্ছে ডি, অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসবো আমরা 11 দাগের এমসিকিউতে। 11 দাগের এমসিকিউ কী বলছে, দেখো 11 দাগের এমসিকিউ বলছে তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাপীয় নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, দেখো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা সমান কি জানি না h/mv জানি। এবারে নিউট্রন, যদি তাপীয় নিউট্রনের কথা বলি, তাহলে নিউট্রনের গতিশক্তি ই সমান কত হয় না 3/2 হচ্ছে কেটি হয়, 3/2 কী হয়, কেটি হয়। এবারে দেখো নর্মালি আমরা গতিশক্তি কীভাবে লিখি, ই সমান ½ mv²। এটাকে আমরা কীভাবে লিখতে পারি না mv তার হোল স্কোয়ার বাই 2m লিখতে পারি। দেখো m আর m ক্যান্সেল হয়ে mv² থাকবে, কোনাকুনি গুণ করলে কি পাবে না mv² সমান 2me পাবে। এখান থেকে দেখো mv সমান কত পাবে √2me পেলে, ঠিক আছে। এবার ল্যামডা সমান h/mv ছিল, এই
এমভির জায়গায় এই এমভির ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ল্যামডা সমান কত বেরোবে, h/√m/2m/e। তাহলে h কত হবে, √2m ইন্টু ইর মান কত বেরিয়েছে, ইর মান হচ্ছে 3/2 kT। তাহলে 3/2 k ইন্টু টি, 2 ক্যান্সেল হবে, তাহলে কত থাকছে না h/√3m kT, 3m kT। কোন অপশানে রয়েছে দেখো 3m kT, দেখো অপশান নম্বর হচ্ছে সিতে রয়েছে। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে 11 হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো 12 দাগের এমসিকিউতে। 12 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 12 দাগের এমসিকিউ বলছে দেখো যে আলফা বিটা রশ্মির আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অধক্রম হয়। দেখো আলফা বিটা গামার কথা যদি বলি তাহলে কার সব থেকে হচ্ছে বেশি হয় আর কার কম হয়। অধক্রমে বলেছে মানে বেশিটা আগে লিখতে হবে, কমটা। গামা রশ্মির ভেদন ক্ষমতা আগে সব থেকে বেশি হয়। তাহলে গামা কোথায় ফার্স্টে আছে দেখো, গামা দেখো এই দুটোতে রয়েছে। গামার পরে যার হয় তার হচ্ছে বিটা, তার মানে গামা বিটা আলফা, তার মানে অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো আমরা 13 দাগের কোশ্চেনে। 13 দাগের এমসিকিউ কি বলছে দেখো, 13 দাগের এমসিকিউ বলছে নিচের কোনটি সম্মুখ বায়াসে আছে। দেখো বারবার বলছি সম্মুখ বায়াসে থাকা মানে এই তো আমার ডায়োড, এটা পি সাইড এটা এন সাইড, ঠিক আছে। পি সাইডে আমাকে পজিটিভ দিতে হবে, এন সাইডে নেগেটিভ দিতে হবে, তবে সম্মুখ বায়াসে থাকবে। যদি এখানে নেগেটিভ ওখানে পজিটিভ দিই তাহলে হচ্ছে পশ্চাৎবর্তী বায়াসে থাকবে। দেখো এটাতে তো দুটো গ্রাউন্ড আছে, তার মানে দুটোরই বিভব সমান 0 0। এটা যদি দেখি এখানে প্লাস পেয়েছে এখানে মাইনাস পেয়েছে, কিন্তু আমার এ সাইডে নেগেটিভ আর ও সাইডে পজিটিভ দিতে হবে, তাহলে এটা উল্টো হয়েছে। তার মানে এটা কোন বায়াসে রয়েছে, এটা হচ্ছে কিন্তু পশ্চাৎবর্তী বায়াসে রয়েছে, ঠিক আছে। এটাও দেখো এটাও 0, এটাতে নেগেটিভ, তার মানে এটাও পশ্চাৎবর্তী বায়াসে রয়েছে। এবার এটা যদি খেয়াল করি -2 ভোল্ট -1 ভোল্ট, দেখো -2 ভোল্টের রেসপেক্টে -1 ভোল্ট কিন্তু পজিটিভ, তার মানে এই সাইড আমার পজিটিভ পেয়েছে এই সাইড নেগেটিভ পেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমার কি ফরওয়ার্ড বায়াসে বা সম্মুখ বায়াসে রয়েছে। তার মানে অপশান 13 দাগের অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 14 দাগের কোশ্চেনে এক্সআইভির এমসিকিউ কি বলছে দেখো, দৃশ্যমান সংকেতের পটিবেদ 20 মেগাহার্জ, 4.5 মেগাহার্জ, 100 মেগাহার্জ নাকি 323 মেগাহার্জ। এবারে দৃশ্যমান সংকেত বলতে আমরা কি বুঝি, দৃশ্যমান সংকেত মানে আমরা যেটা টেলিভিশনে দেখতে পাই, ঠিক আছে, মানে ভিডিও সিগন্যালের যে হচ্ছে তোমার হচ্ছে পটিবেদটা হবে সেটা কত হবে না, ভিডিও সংকেতের যে পটিবেদ হয় সেটা হচ্ছে 4.5 মেগাহার্জ হয়, ঠিক আছে। তার মানে অপশান নম্বর কোনটা সঠিক উত্তর হবে, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। তোমাদের বইতে দেখলাম সি উত্তর দেওয়া আছে, এটা কিন্তু সঠিক নয়, অপশান বি হচ্ছে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 2 দাগের অর্থাৎ 1 নম্বরের কোশ্চেনগুলো, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা 1 নম্বরের কোশ্চেনে। দেখো ফার্স্ট যেটা 2 দাগের আই কোশ্চেন রয়েছে, 2 দাগের আই কি কোশ্চেন বলছে দেখো যে বোর ম্যাগনেটন কি অথবা চৌম্বক মধ্যতলের সংজ্ঞা দাও। প্রথম কোশ্চেন কি বলছে, বোর ম্যাগনেটন কি। তাহলে বোর ম্যাগনেটন কাকে বলে সেটা আমি বলে দিই। দেখো বোর ম্যাগনেটন যেটাকে আমরা মিউ বি বলি, মিউ বি সমান কত হয় দেখো, মিউ বি সমান হয় EH বাই হচ্ছে 4πm, এবং এর ভ্যালুগুলো যদি বসাও EH আর পাই আর এম এর যদি ভ্যালু বসাও এর ভ্যালুটা কত আসে 9.27 ইন্টু 10⁻24 একক কি হয় অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে বোর ম্যাগনেটন কাকে বলে, সংজ্ঞাটা কি লিখবে, সংজ্ঞাটা লিখবে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের, ঠিক আছে, প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান, ঠিক আছে, প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগই হলো সংখ্যাগতভাবে বোর ম্যাগনেটন, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি লেখানো হলো, সংজ্ঞাটা লেখানো হলো যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগই হলো সংখ্যাগতভাবে বোর ম্যাগনেটন। মিউবির ভ্যালুটা মাঝে মাঝে পরীক্ষায় এমসিকিউতে জিজ্ঞেস করে, EH বাই কত 4πm, ভ্যালুটা বসালে কত অ্যান্সার আসবে 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো অরের যে কোশ্চেনটা ছিল, অরের কোশ্চেনটা কি বলছিল দেখো, অরের কোশ্চেনটা বলছিল চৌম্বক মধ্যতলের সংজ্ঞা দাও। তাহলে চৌম্বক মধ্যতল কাকে বলে, এগুলো বইতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সরি, তাও আমি এখানে লিখে দিচ্ছি কি বলবে চৌম্বক মধ্যতলের সংজ্ঞা না, কোনো স্থানে, ঠিক আছে, কোনো স্থানে মুক্তভাবে ঝোলানো একটি চুম্বক
একটি চুম্বক শলাকার চুম্বক অক্ষের মধ্য দিয়ে অতিক্রান্ত উলম্ব তলকে ওই স্থানের চৌম্বক মধ্যতল বলে। ঠিক আছে, চৌম্বক মধ্যতল বলে। ভিডিওটা পজ করো, তোমরা এগুলো লিখে নিতে পারো। তাছাড়া আমি এর পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এর অ্যান্সারের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে কোনো স্থানে মুক্তভাবে ঝোলানো একটি চুম্বক শলাকার চৌম্বক অক্ষের মধ্য দিয়ে অতিক্রান্ত উলম্ব তলকে ওই স্থানের চৌম্বক মধ্যতল বলে। চলে আসবো আমরা দুইয়ের দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক কুণ্ডলীটির পাক সংখ্যার উপর কিভাবে নির্ভর করে। তাহলে দেখো, সাবেশাঙ্ক যদি আমরা বলি এল সমান, আমরা কি জানি না, μ0 n স্কোয়ার a ইন্টু এল হয়। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে পাক সংখ্যা, তার মানে এল প্রপোর্শনাল টু কি এন স্কোয়ার। তার মানে পাক সংখ্যা যদি কুণ্ডলীর বাড়ানো হয় সাবেশাঙ্ক বাড়বে, পাক সংখ্যা কমলে সাবেশাঙ্ক কী হবে, কমবে। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের যে অথবার কোশ্চেনটা দিয়েছে, যে ডিসি প্রবাহের ক্ষেত্রে আবেশকের রোধ কত হয়। ঠিক আছে, অথবার যে কোশ্চেনটা, ডিসি হচ্ছে প্রবাহের ক্ষেত্রে যে আবেশক থাকে। ঠিক আছে, আবেশকের যে রোধ হয়, রোধের মান কিন্তু 0 হয়। আবেশকের রোধের মান কত হয়, 0 হয়। চলে আসবো আমরা দেখো 3 দাগের কোশ্চেনে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো, যে কোনো অবতল লেন্সকে একটি সমতল দর্পণের উপর রাখলে সমবায় ঠিক কীরূপে আচরণ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো অবতল লেন্সকে সমতল দর্পণের সঙ্গে সংস্পর্শে রাখি, তাহলে সেটা কিন্তু আমার কিসের মতো কাজ করবে না, উত্তল দর্পণের মতো কাজ করবে। ওই সমবায়টা উত্তল দর্পণের ন্যায় কাজ করবে। চলে আসবো আমরা দেখো 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে একমুখীকরণ কি। 4 দাগে কি বলছে, যে একমুখীকরণ কি। দেখো, একমুখীকরণ কি, তোমরা বইতে হয়তো সংজ্ঞাটা ভালো পাবে না, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো একমুখীকরণ কাকে বলে না, যে ব্যবস্থার মাধ্যমে, ঠিক আছে, যে ব্যবস্থার মাধ্যমে একটি সাইনধর্মী তরঙ্গরূপকে একমুখী তরঙ্গরূপে অথবা একটি দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহতে পরিণত করা হয়, তাকে একমুখীকরণ বা রেকটিফায়ার বলে। কি বলে, রেকটিফায়ার বলে। তাহলে কি বলা হলো সংজ্ঞাটা, যে ব্যবস্থার মাধ্যমে একটি সাইনধর্মী তরঙ্গরূপকে একমুখী তরঙ্গরূপে অথবা একটি দ্বিমুখী প্রবাহকে একমুখী প্রবাহতে পরিণত করা হয়, তাকে একমুখীকরণ বা রেকটিফায়ার বলে। ঠিক আছে, তারপরে এর যে অথবার কোশ্চেনটা আছে সেটা চলে আসে। দেখো অথবার কোশ্চেন কি বলছে, অথবার কোশ্চেন বলছে দেখো, যে a = 0 b = 0। কি দেওয়া আছে, a = 0 আর b = 0 হলে এটার ভ্যালু বের করতে বলছে। কি বলছে, a + b বার ডট a ডট b তার মাথায় বার। তাহলে 0 + 0 তার বার ডট কত হবে, 0.0 তার বার। 0 + 0 করলে 0 হয়, তাহলে 0 বার ডট 0.0 করলে 0 হয়, 0 বার 1 আর 0 বার 1, তাহলে আগে কত হবে, 1। তাহলে আউটপুটটা কত হবে না, 1 আসবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত দেখো আমরা সমস্ত এমসিকিউ আর 1 নম্বরের কোশ্চেনগুলো সলিউশন কিন্তু করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো 3 দাগে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা 3 দাগে, 2 নম্বরের কোশ্চেনে। 3 দাগের কোশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট 3 দাগের কোশ্চেন কি বলছে দেখো। 3 দাগের কোশ্চেন বলছে দেখো, একটি গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো, একটা গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝা যায়। 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝা যায় যে ওই যে কোষটা রয়েছে, ওই কোষটা থেকে 1 অ্যাম্পিয়ার মানের স্থির তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার মানের স্থির তড়িৎ প্রবাহ 30 ঘন্টা ধরে
পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটা গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে কি বোঝায় না, ওই গৌণ কোষটা থেকে 1 অ্যাম্পিয়ার মানের স্থির প্রবাহ 30 ঘন্টা ধরে পাওয়া যাবে। যদি আমরা এটাকে আধানে বের করতে চাই তাহলে কি করব না, 30 অ্যাম্পিয়ার আওয়ার, তার মানে কি 30 অ্যাম্পিয়ার গুণিতক হচ্ছে 1 আওয়ার। 30 অ্যাম্পিয়ারটা 30 অ্যাম্পিয়ার থাকলো গুণিতক 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড। ঠিক আছে, গুণ করলে কত আসবে 108 3টে শূন্য এত কুলম হচ্ছে চলে আসবে। ঠিক আছে, তার মানে তুমি বলতে পারো যে ওখান থেকে মোট এত পরিমাণ আধানও পাওয়া যাবে, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, চলে আসবো 3-এর অরের কোশ্চেনে। 3-এর অরের কোশ্চেন কি বলছে না, দুটি রোধ শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এস ও পি যদি এস সমান এনপি হয় তাহলে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত। ঠিক আছে, তার মানে দুটো রোধ, মনে করো যে এখানে দুটো রোধ রয়েছে, যাকে প্রথমে শ্রেণী সমবায় লাগানো হয়েছে, তারপরে কিসে লাগানো হয়েছে না সমান্তরাল সমবায় কিন্তু লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম রোধটা আমি মনে করলাম যে R1, দ্বিতীয় রোধটা R2, সিমিলার এখানে এটাও R1 আর এটাও কত R2। এবার এদের তুল্য রোধ আর এস সমান কত বলছে না, R1 প্লাস R2 সমান কত বললো না, এস বললো, আমাকে বললো না যে ওই যে শ্রেণী সমবায়ের হচ্ছে হ্যাঁ এস আর সমান্তরাল সমবায়ের পি। ঠিক আছে, তাহলে আর পি সমান কত বেরোবে, আর পি সমান দেখো R1 R2 বাই কত বেরোবে R1 প্লাস R2, এর মানটা আমায় কত বললো পি। এবারে দেখো এস সমান আমায় কত বলেছে, এন ইন্টু পি বলেছে, তাহলে এস এর ভ্যালু কত R1 R2, তাহলে R1 প্লাস R2 সমান এন গুণিতক পি এর মানটা বসিয়ে দেবো R1 R2 বাই R1 প্লাস হচ্ছে R2। ঠিক আছে, এবারে দেখো ক্যালকুলেশন যদি কোনাকুনি গুণ করি তাহলে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার সমান এন ইন্টু R1 R2 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি যে এটা যদি নেগেটিভের ফর্মুলায় নিয়ে যাই তাহলে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার প্লাস 4ab হবে, 4R1 R2 সমান এন R1 R2। তুমি বলবে কেন নেগেটিভে আনলাম, দেখো নেগেটিভে আনতে গেলাম এই কারণে যে নেগেটিভ ভ্যালু মানে এর স্কোয়ার টার্ম অলওয়েজ পজিটিভ হবে, কারণ এই দুটো পজিটিভের ভ্যালু আমি বলতেই পারবো না কত হবে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না। তো এদের যে সর্বনিম্ন ভ্যালুটা হতে পারে সেটা হচ্ছে 0 হতে পারে, কারণ স্কোয়ার আছে মানে কি নেগেটিভ এলেও তো সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এদের সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা কত হতে পারে, 0 হতে পারে, তাই না। তার মানে আমি এখান থেকে যদি আরেকটা লাইন করে নেই তাহলে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান, এটাও ধরে গেলে মাইনাস হবে আর R1 R2 আছে কমন নিয়ে নাও, তার মানে R1 R2 ইন্টু n মাইনাস 4 থাকবে। এবার এর ভ্যালুটা সব থেকে কত হতে পারে, R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইজিক্যাল টু 0 হবে, কারণ স্কোয়ার টার্ম আছে। তাহলে সর্বনিম্ন যে মানটা হতে পারে সেটা কত হতে পারে, সেটা হচ্ছে 0-র সঙ্গে সমান হতে পারে। তার মানে এই টার্মটা যদি 0-র সঙ্গে সমান হয় এই যে টার্মটাও কী হবে, 0-র সঙ্গে সমান হবে। তার মানে R1 R2 n মাইনাস 4 ইজিক্যাল টু কত না 0। এখান থেকে n সমান আমি কত পাবো 4, তার মানে n এর সর্বনিম্ন মান কত হতে পারে না 4 হতে পারে। তোমার এখানে উত্তর হয়ে গেল। চলে আসবো আমরা 4-এর দাগের কোশ্চেনে। দেখো 4-এর দাগের কোশ্চেন কী বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে প্রদত্ত চিত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে। চিত্রটা এঁকে ফেলি, চিত্রটা কেমনভাবে আছে দেখো, চিত্রটা যেভাবে রয়েছে সেটা একটু এঁকে ফেলি। দেখো এ বিন্দু রয়েছে, অসীম থেকে একটা তার গেছে, দিয়ে একটা বক্র নিয়েছে, দিয়ে এখান থেকে আবার গিয়ে বি পর্যন্ত গেছে। এটা ছবিটা একটু অন্যরকম আছে, এটা এইখান থেকে আর হবে এটা আর কি। ঠিক আছে, এবার এটা বি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এবার এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা কীভাবে বের করবো দেখো, দেখো ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে সেটা এবি তারের জন্য হবে, আবার এই বিসিডি বক্র তারের জন্য হবে, আবার এই যে সরল রৈখিক তারটা আছে অর্থাৎ ডিবি তার জন্য হবে। তাহলে ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা হবে মনে করলাম বিও সমান কত হবে, বি অফ এবি মানে এবির জন্য প্লাস বি অফ বিসিডি প্লাস বি অফ ডিবি এদের জন্য হবে। এবার আমরা জানি কোনো সুদীর্ঘ তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তার অক্ষের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, 0 হয়। তার মানে এই বি এবি আর বিডিবি এদের ভ্যালু কত, 0। তার মানে বি এবি সমান বিডিবি সমান কত, ভ্যালু 0 হয়ে গেল। তার মানে শুধুমাত্র বি অফ বিসিডি পড়ে আছে। ঠিক আছে, তার মানে বিও সমান কত হবে, বি অফ বিসিডি বিসিডি। ঠিক আছে, এবারের ফর্মুলা কি হয় না হাফ গুণিতক, যেহেতু এটা দেখতে পাচ্ছি একটা পূর্ণ বৃত্তের অর্ধেক, তার মানে হাফ গুণিতক কি হবে না মোট বৃত্তাকার পরিবাহীর দরুন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে মোট বৃত্তের জন্য
যা হয় তার হচ্ছে অর্ধেক হবে, ঠিক আছে। তার মানে দেখো হাফ ইন্টু মোটের জন্য কত হয়, মোটের সূত্রটা হচ্ছে μ0/4 ইন্টু 2πi/r হয়। দেখো 2π এটা 2 থাকবে, তার মানে ওপরে μ0 ইন্টু আই থাকছে, তাহলে μ0 ইন্টু আই, 2 2 4r, তাহলে μ0 কত হবে, μ0 হচ্ছে 4r। এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো 4 দাগের হচ্ছে অথবার কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে, চলে আসছি 4 দাগের অথবা, ঠিক আছে। দেখো 4 দাগের অথবার কোশ্চেন কি বলছে, ঠিক আছে। 4 দাগের অথবা যদি আমি বলি, দেখো 4 দাগের অথবার কোশ্চেন কি বলছে, যে কোনো স্থানের বিনতিকোণ থিটা চৌম্বক মধ্যতলের সঙ্গে ডেল্টা কোণে অবস্থিত উলম্ব তলের বিনতিকোণ থিটা ড্যাশ হলে দেখাও যে ট্যান থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে বিনতিকোণ থিটা আর চৌম্বক মহাতলের সঙ্গে ডেল্টা কোণে অবস্থিত উলম্ব তলের বিনতিকোণ কত বলছে, থিটা ড্যাশ, ঠিক আছে। তার মানে ঘটনাটা কি বলছে আমাকে দেখো, অথবা তার মানে আমাকে বলছে যে বিনতিকোণ কত বলে দেওয়া আছে না, বিনতিকোণ সমান আমাকে বলে দেওয়া আছে থিটা, ঠিক আছে। আর কি বলছে না চৌম্বক মধ্যতলের, ঠিক আছে, চৌম্বক মধ্যতলের সঙ্গে ডেল্টা কোণে অবস্থিত উলম্ব তলের বিনতিকোণ কত বলে দিয়েছে, বিনতিকোণ আমাকে বলে দিয়েছে থিটা ড্যাশ। এবার দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, দেখো যদি আমি সরি ছবিটা আঁকি, তাহলে ছবিটা কেমনভাবে দাঁড়াবে, সেই আগের মতো ছবিটা, এই হচ্ছে আমার ছবি, ঠিক আছে, এই হচ্ছে আমার ছবি। এবার দেখো এখানে ঘটনাটা কি ঘটছে না, যদি আমি মনে করি যে এদিক বরাবর আমার হচ্ছে বি কাজ করছে, তাহলে তার উলম্ব উপাংশ থাকবে, আর কি থাকবে, আর হচ্ছে অনুভূমি উপাংশ থাকবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আমার কত বলছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ডেল্টা, ঠিক আছে। আর এটা মনে করলাম P1, আর এদিকে মনে করলাম যে P2 হচ্ছে দুটো তল, ঠিক আছে। তাহলে P1 আর P2-র মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি, ডেল্টা। আর বি এর যদি দুটো উপাংশ আমি মনে করি যে একটা হচ্ছে উলম্ব উপাংশ ভি আর এইচটা হচ্ছে অনুভূমি উপাংশ, তাহলে ট্যান থিটা সমান কত হবে, V/H, ঠিক আছে। তাহলে P1 থেকে ডেল্টা কোণে ঘুরিয়ে P2 অবস্থানে আনতে গেলে নতুন বিনতিকোণ কত হয়ে যায়, থিটা ড্যাশ হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা ড্যাশ সমান V/H ড্যাশ। তাহলে V/H ড্যাশের মানটা এখন কত, দেখো থিটা ডেল্টা কোণে ঘুরিয়েছি, তাই না, ডেল্টা কোণে, তার মানে H cos ডেল্টা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা বাই যদি আমি ট্যান থিটা ড্যাশ বের করি, তার মানে V/H গুণিতক এটা উল্টে যাবে, H cos ডেল্টা বাই হচ্ছে ভি ক্যান্সেল আউট, H ক্যান্সেল আউট, তাহলে cos ডেল্টা বাই কত আসবে আচ্ছা হ্যাঁ, cos ডেল্টা বাই কত আসবে 1। এবার আমাকে প্রমাণ করতে কি দিয়েছে, ট্যান থিটা ড্যাশ ইস টু ট্যান থিটা, তার মানে এটাকে আমি উল্টে নেবো আমি, তাহলে ট্যান থিটা ড্যাশ ইস টু হচ্ছে ট্যান থিটা সমান 1 কী হবে, cos ডেল্টা, ঠিক আছে। এবার 1 cos ডেল্টাকে 1/cos ডেল্টা লেখা যায়, তার মানে কি সেক ডেল্টা লিখতে পারি, তার মানে এটা হচ্ছে সেক ডেল্টা ইস টু 1, ঠিক আছে। দেখো সেক ডেল্টা ইস টু 1 প্রমাণ দিয়েছিল, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলে। চলে আসবো আমরা 5 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 5 দাগের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক, ঠিক আছে। দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে দেখো, তারপরে 5 দাগের কোশ্চেন কি বলছে, 5 দাগের কোশ্চেন বলছে দেখো সরণ প্রবাহযুক্ত পরিবর্তিত অ্যাম্পিয়ারের সূত্রটি লেখো, ঠিক আছে। সরণ প্রবাহযুক্ত পরিবর্তিত অ্যাম্পিয়ারের সূত্র, তো সরণ প্রবাহযুক্ত পরিবর্তিত অ্যাম্পিয়ারের ফর্মুলা কী হবে বা সূত্রটা কী হবে সেটা একটু লেখা যাক। দেখো কি হবে, যে যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে সক্ষম হয় তবে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রও একইভাবে চৌম্বক ক্ষেত্রের উৎস হিসাবে ভূমিকা পালন
করে, ঠিক আছে। এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি। তাহলে যদি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে সক্ষম হয়, তবে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র একইভাবে চৌম্বক ক্ষেত্রের উৎস হিসাবে ভূমিকা পালন করে, ঠিক আছে। তো পরিবর্তিত রূপটা কি দেখো, আগের যে রূপটা ছিল ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল সমান ছিল μ0 ইন্টু আই। এবার এখানে আই সমান কী হবে, আই সমান হবে আইসি প্লাস আই ডি, ঠিক আছে। তো পরিবর্তিত রূপ যেটা হবে সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজিক্যাল টু μ0 থাকবে, আইসি যেমন আছে থাকবে, প্লাস আইডিটাকে আমরা ড্রিফট কারেন্ট বলবো, ঠিক আছে। সেটা কী হবে, অর্থাৎ সরণ প্রবাহ বলবো। আইডির মানটা হবে এপসিলন নট ডি ফাই ই বাই হচ্ছে কী হবে ডিটি, যেখানে বি ডট ডিএলটা কি, বি ডট ডিএল হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল, ঠিক আছে। μ0টা কি, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আইসিটা হচ্ছে পরিবহন প্রবাহ মাত্রা, আর আইডি যেটাকে আমরা এপসিলন নট ডি ফাই ই ডিটি লিখছি, এটা হচ্ছে সরণ প্রবাহ মাত্রা, ঠিক আছে। এর ডিটেলস পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। চলে আসবো আমরা 6 দাগের কোশ্চেনে। দেখো 6 দাগের কোশ্চেন কী বলছে, 6 দাগের কোশ্চেন বলছে দেখো ট্রান্সডিউসার কি, যোগাযোগ ব্যবস্থা এর গুরুত্ব কী, ঠিক আছে। ট্রান্সডিউসার কি, ট্রান্সডিউসার হচ্ছে, আচ্ছা না 6 দাগের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন হচ্ছে গাণিতিক সমীকরণ সহ মজলের সূত্র বিবৃত করো। তাহলে মজলের সূত্র কি বলছে, আগের ভিডিওতে আমরা করেছিলাম, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা বইতে পেয়ে যাবে, নাহলে আমাদের পিডিএফ থেকে তোমরা পেয়ে যেতে পারো। আমাদের হচ্ছে মজলের সূত্র বলছে যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, তাহলে কম্পাঙ্ক যদি আমি হচ্ছে নিউ ধরি, ঠিক আছে, কম্পাঙ্ক সমান মনে করলাম নিউ ধরলাম, আর মৌলের পারমাণবিক সংখ্যা আমি জেড ধরলাম, ঠিক আছে, পারমাণবিক সংখ্যাটাকে আমি কি ধরলাম, জেড ধরলাম। তাহলে কি বলছে যে কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মির বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল সেটির পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, মানে √নিউ প্রপোর্শনালিটি কী হবে, জেড হবে, ঠিক আছে। চলে আসবো 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে ট্রান্সডিউসার কি, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থায় এর গুরুত্ব কী। দেখো ট্রান্সডিউসার কি বলি, ট্রান্সডিউসার হচ্ছে এগুলো মুখে বলে দিচ্ছি, পিডিএফ তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে, যে সকল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করা হয় তাকে ট্রান্সডিউসার বলে। আরেকবার বলছি, ট্রান্সডিউসার কাকে বলে, যে সকল ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তি রূপান্তর করা হয় তাকে ট্রান্সডিউসার বলে, ঠিক আছে। আর যোগাযোগ ব্যবস্থায় এর কাজ কি না, এই যন্ত্র ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে পরিণত করতে পারে। তাহলে কি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে পরিণত করতে পারে, মেকানিক্যাল এনার্জিতে পরিণত করতে পারে, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন করতে পারে, যার জন্য এটিকে মাইক্রোফোন, লাউডস্পিকার এই সমস্ত যন্ত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় এটা কিন্তু আউটপুট মিডিয়াম হিসেবে কাজ করে, ঠিক আছে। দেখো 7 দাগের অথবার যে কোশ্চেন আছে সেটাই চলে আসি। অথবার কোশ্চেন কি বলছে দেখো, যে মডেম কি, এটি কিভাবে ব্যবহৃত হয়। তো মডেম কি, এটি কিভাবে ব্যবহৃত হয়, মডেম আমি বলে দিচ্ছি। মডেমটা কি দেখো, মডেম হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে, ঠিক আছে। তাহলে মডেম একটা ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে সহায়তা করে। আর মনে রাখবে মডেমের দুটো অংশ, একটা হচ্ছে মডুলেটর, একটা কি ডিমডুলেটর, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত দেখো আমরা সমস্ত 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন শেষ করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা সেই ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি চলে আসবে, সেই ভিডিওতে আমরা এই যে WBH-এর যে থার্ড যে সেটটা রয়েছে সেই সেটের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, বড় কোশ্চেনগুলো, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।